বেলার কানে পৌঁছাতেই নিজের ভয় সহ্য করতে না পেরে পেছনের দিকে পড়ে যেতে লাগলে ওয়াহাজ তাকে শক্ত করে ধরে। বেলা ভাইয়ের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। বুকের মধ্যে তার কাল বৈশাখী ঝড় নয়, এ যে সাইক্লোন শুরু হয়েছে, সব কিছুর ধ্বংস করে দিচ্ছে। বুকে চিনচিনে ব্যথা করছে, ভেতর থেকে কান্না গলায় এসে আটকে গিয়েছে। ধ্রুব পরপর 3বার তালাক দিয়ে দেয়। তারও গলা কাঁপছিল, মনে হচ্ছিল তার জীবনে থাকা শ্রেষ্ঠ একটা মানুষ আজ তার জন্য নিষিদ্ধ হলো। ধ্রুবর বলা 3 তালাক শুনে বেলা আর দাঁড়িয়ে থাকতে পারছে না, পা ভেঙে আসছে, তার শরীর কাঁপছে। ভাইকে কান্না আটকানো গলায় বলে, ভাইয়া, আমার ভীষণ কান্না পাচ্ছে, বুকটা ভারী ভারী লাগছে। ওই লোকটা আজ থেকে আমার জন্য নিষিদ্ধ হয়ে গেল। সে আমার ব্যক্তিগত মানুষ হয়ে কেন থাকলো না? প্রিয় মানুষগুলো কেন থেকে যায় না? তারা কি জানে না তাদের অভাবে আমরা তিলে তিলে শেষ হয়ে যাই? আত্মহত্যা অপরাধ, আত্মহত্যা অপরাধ, অথচ বেঁচে থাকা কত কঠিন হয়ে গেল আমার জন্য। ওয়াহাজ বোনকে শক্ত করে ধরে সবাই উদ্দেশ্যে বলে, এখানে তো সব কাজ শেষ, তাই না? আমি আমার বোনকে এখন নিয়ে যেতে পারি। আমি চাই না আমার বোন এখানে আর একটা মুহূর্ত কাটাক। সেখানে বসা কয়েকজন জানায় এখানে সব কাজ শেষ, এখন বেলাকে নিয়ে ওয়াহাজ চলে যেতে পারে। ওয়াহাজ আন্তরিকতার সাথে সবাইকে ধন্যবাদ দিয়ে বেলাকে জিজ্ঞেস করে, তোমার সব জিনিসপত্র তো গুছিয়ে রাখা হয়েছে, তাই না? আমি চাই তোমার একটা কাগজের টুকরোও যেন এখানে না থাকে। বুঝতে পেরেছো আমার কথা? তোমার ব্যবহারের সব জিনিস তুমি নিয়েছো, সেটা নতুন হোক বা পুরাতন হোক। বেলা মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলে। হ্যাঁ, আমার সব নেওয়া হয়ে গেছে। বেলা থেমে অসহায়ের মতো আবার বলে ওঠে, ভাইয়া, আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। বাড়ির ভেতরে আমি আর ঢুকবো না। তুমি কি প্লিজ ওগুলো বাইরে নিয়ে আসবে? ওয়াহাজ মুস্কি হেসে বলে, তুমি এখানে 5টা মিনিট অপেক্ষা করো, আমি সবকিছু নিয়ে আসছি। বেলার ভাইয়ের কথা অনুযায়ী সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। ওয়াহাজ জাহিদা বেগমকে উদ্দেশ্য করে বলে, আপনাদের আবার মনে হবে না তো যে আমার বোন আপনাদের বাড়ি থেকে কোনো কিছু চুরি করে নিয়ে যাচ্ছে? না, মানে হতেই পারে মনে। আপনারা কেউ চাইলে বেলার ব্যাগপত্র চেক করে দেখতে পারেন, আমার এখানে কোনো আপত্তি থাকবে না। 19 লাখ টাকা দিলাম, সব গহনা ফিরিয়ে দিলাম, বাড়িতে আর কি আছে যে আপনার বোন নিয়ে যাবে? আমাকে নিজে থেকে আপনারা কিছু দেননি, আর বললেন 19 লাখ টাকার কথা। সেটা পুরোপুরি আমার টাকা, এখানে আপনাদের এক পয়সাও নেই। আর যা গহনা ছিল সেটাও আমার ছিল। আপনারা তো আমাকে বিয়েতে কিছু দেননি, তাই এখানেও আপনাদের কোনো অধিকার নেই। এই 5টা বছর আমি আপনাদের যা দেয়ার দিয়েছি। ওয়াহাজ বেলার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে সে একজন লোককে সাথে করে নিয়ে বাড়ির ভেতরে যায় বেলার জিনিসপত্র নিয়ে আসতে। বেলা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই একভাবে দাঁড়িয়ে থাকে। আশেপাশে থেকে কিছু মহিলা বেলার কাছে এসে কথা বলে। বিকেলে যে মহিলাটি বেলাকে কথা শুনিয়েছিল তিনি এসে বেলার কাছে মাপ চান। বেলা মুচকি হেসে বলে, আমি তো মাফ করে দিচ্ছি, কিন্তু আমার রুহু কাউকে মাফ করছে না। তবে একটা কথা বলবো, আল্লাহ আমাদের সবাইকে বিবেক দিয়েছে, আমাদের উচিত বিবেককে কাজে লাগানো। নিজেদের প্রতি খেয়াল রাখতে হবে, আমরা যেন বিবেকহীন পশুর মতো হয়ে না যাই। ওয়াহাজ সব জিনিসপত্র নিয়ে বাহিরে আসে, সেইগুলো নিয়ে সোজা রাস্তার পাশে রাখা গাড়িতে ওঠায়। লোকজন বেলার চলে যাওয়া দেখার জন্য দল বেঁধে দাঁড়িয়ে আছে। ওয়াহাজ জিনিসপত্র গাড়িতে রেখে বেলার পাশে এসে দাঁড়ায়। চল, আমাদের বাসায় যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। ভাইয়া তুমি এগো, আমি আসছি। না না, দাঁড়াও, একসাথেই যাই। ওয়াহাজ বোনের কথা মতো সেখানেই দাঁড়ায়। বেলা ধীর পায়ে লিলির সামনে গিয়ে দাঁড়ায়। লিলি বিরক্তি মুখে অন্যদিকে তাকায়। বেলা তাকে উদ্দেশ্য করে বলে, স্বামীকে দেখে রাখবেন, সে আমাকে ছেড়ে আপনাকে বেছে নিয়েছে, আপনার কাছে গিয়েছে। আমার মতো তাকে অন্ধবিশ্বাস করবেন না। পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। আপনার মতো নারী অনেক আছে, তাদের রাস্তাঘাটে অহরহ দেখা যায়। এদের বিবেক নেই, ঠিক আপনার মতোই এরা অন্যের স্বামীকে নিজের রূপ যৌবন দেখিয়ে বশ করে। লিলি বেলার দিকে আঙ্গুল উঠিয়ে দাঁতে দাঁত চেপে বলে,
দেখুন, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে। বেলা লিলিকে তার কথা শেষ করতে না দিয়েই বলে, আমি সীমা অতিক্রম করিনি। আপনাকে সাবধান করে দিলাম, স্বামীকে দেখে রাখবেন। আপনি একা না যে অন্যের স্বামীকে কেড়ে নিলেন, আপনার মতো অনেকেই আছে। সো সচেতন থাকবেন। লিলি আবার কিছু বলবে, ঠিক তখনই বেলা ধ্রুবকে বলে, প্রথম বউকে ভালো না লাগায় দ্বিতীয় বিয়ে করলেন, দ্বিতীয় বউকে ভালো না লাগলে কি তৃতীয় বিয়ে করবেন? তারপর তাকেও ভালো না লাগলে চতুর্থ, তারপর এভাবে কতগুলো বিয়ে করবেন? রাস্তার কুকুর কি বাদ যাবে? বেলা, ওয়াহাজ দ্রুত পায়ে এসে বেলার পাশে দাঁড়িয়ে ধ্রুবর দিকে রাগী চোখে তাকালে ধ্রুব চোখ নামিয়ে নেয়। বেলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনার পছন্দ করা বউকে ভালো রাখবেন। আর হ্যাঁ, চরিত্র ঠিক করে রাখেন। আমি কোনো কিছু না করে ছেড়ে যাচ্ছি, সবাই কিন্তু তা করবে না। ধ্রুব আর কিছু বলে না। জাহিদা বেগম বেলার কথাবার্তা সহ্য করতে না পেরে চলে যাবে, এমন সময় বেলা তাকেও উদ্দেশ্য করে বলে, আর আপনি আপনি শেষে এসে অন্ধ হয়ে গেলেন? পৃথিবীর নিয়মের বাইরে আপনি আসতে পারলেন না। কি জঘন্য খেলা খেললেন আপনি শেষে। আপনার মতো দ্রুত শাশুড়ি আমার কোনো কাছের মানুষ না হোক, সেই মনি। নারী হয়ে নারীর পাশে থাকতে পারলেন না, গিরগিটির মতো রং ঠিকই পাল্টালেন। আল্লাহ আপনাকে কোনো দিন ক্ষমা করবে না। আমি আপনার সম্মানের কথা ভেবে আর কিছু বললাম না, তবে এর ফল আপনাকে পেতেই হবে। না, আমি নিজে আপনাদের কোনো ক্ষতি করব না। আমি আমার রবের কাছে অভিযোগ জানিয়েছি, তার চেয়ে বড় বিচারক আর কেউ হতে পারবে না। প্রত্যেক ফল পাবেন। সব কথা আর সম্পর্কের সমাপ্তি ঘটিয়ে বেলা তার ভাইয়ের সাথে এসে গাড়িতে বসে। ওয়াহাজ আর এক মুহূর্তেও এখানে দেরি করতে চায় না। এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছে, অন্যদিকে এখানে যত দেরি হবে বেলার তত কষ্ট বেশি হবে। গাড়ি চলতে শুরু করে। বেলা একইভাবেই বাড়ির দিকে তাকিয়ে আছে। রাস্তার পাশে দাঁড়িয়ে কয়েকজন তাদের যাওয়া দেখছে, আবার কেউ কেউ নিজের বাড়ি ফিরে যেতে শুরু করেছে। গাড়ি নিজের গতিতে চলছে। বেলা চুপচাপ বসে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছে। বেলার মাথা গড়িয়ে যেতে লাগলে ওয়াহাজ বাম হাত দিয়ে বেলার মাথা সোজা করে দেয়। বেলার গালে হাত লাগতেই সে বুঝতে পারে বেলা কান্না করছিল। কান্না করতে করতে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। বাসার প্রায় কাছাকাছি চলে আসলে বেলার ঘুম ভেঙে যায়। চোখ ডলে এদিক ওদিক তাকিয়ে পাশে ওয়াহাজকে দেখে বলে, ভাইয়া, আর কতক্ষণ লাগবে? ওয়াহাজ মিষ্টি হেসে বলে, এই তো আর 10-12 মিনিট লাগবে। তোর ঘুম হলো? হ্যাঁ, কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। পিছনে দেখো, বোতল আছে, একটু চোখে মুখে দিয়ে দাও। না থাক, সমস্যা নেই। এটা কার গাড়ি? এটা তোমার বাড়ি? মানে? মানে এই গাড়িটা তোমার। আমার কেন হবে? কারণ এই গাড়িটা আমি তোমার জন্য কিনেছি গতকাল দেশে ফিরেই। কেন? প্রথমে কিনেছিলাম আমার জন্যই, কিন্তু এখন মনে হচ্ছে এটা তোমার প্রয়োজন। এত দামি গাড়ি আমাকে কেন দিতে যাবে? কারণ তুমি আমার অর্ধেক পৃথিবী। আমি নিজের জন্য তোমাকে সময় দিতে পারিনি। আমার শৈশব নষ্ট হয়ে গেছে, একটা ঝড়ে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। এখন আমরা দুই ভাই বোন নতুন করে সব শুরু করব। আমরা আমাদের অতীতের সবকিছু ভুলে যাব। তোমাকে কঠোর হতে হবে, তোমার দায়িত্ব বেড়ে গিয়েছে। বেলা সোজা হয়ে বসে ওয়াহাজের দিকে তাকিয়ে বলে, কিসের দায়িত্ব? আমি তো আজ থেকে মুক্ত। আমার কোনো দায়িত্ব নেই। আমি আজ থেকে না কারোর স্ত্রী, না কারোর ছেলের বউ, আর না কারোর ভাইয়ের বউ। তুমি কারোর কলিজার টুকরা। কেউ তোমাকে তার সবটা দিয়ে দিতে রাজি। এই পৃথিবীতে তোমার জন্য কেউ না থাকলেও আমি তোমার জন্য সবসময় থাকবো। প্রতিটা নারীর আউলডল হতে হবে তোমাকে। তোমাকে তাদের সাহায্য করতে হবে। বেলা উৎসুক চোখে ওয়াহাজের দিকে তাকায়। কি করতে হবে আমায়? সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবে। আমি তোমার ব্যাপারে আবিরের সাথে কথা বলবো, যে তোমাকে ইনস্ট্রাকশন দিত। কিন্তু ওনার নাম তো... তোমাকে ভুল নাম বলা হয়েছিল, তার নাম আবির। এখন আর এসব নিয়ে কোনো কথা হবে না। আর শোনো, আমি ছাড়া তোমার জবের ব্যাপারে কারোর সাথে কোনো কথা বলবে না।
গাড়ি এসে একটা বাড়ির সামনে থামে। হর্ন বাজাতেই ভেতর থেকে কেউ বাড়ির গেটটা খুলে দেয়। ওয়াহাজ গাড়ি নিয়ে ভেতরে চলে আসে। গাড়ির নির্দিষ্ট জায়গায় রেখে দারোয়ানের কাছে সে বলে, চাচা, গাড়িতে কিছু ব্যাগ আছে, আমাকে একটু সাহায্য করতে হবে। আমি আমার বোনকে নিয়ে এসেছি। বাড়িওয়ালার সাথে আগেই কথা হয়েছে। দারোয়ান হেসে বলে, আমাকে সাহেব বলেছে স্যার, চলুন আমি সাহায্য করছি। বেলা গাড়ি থেকে বেরিয়ে আসলে ওয়াহাজ বলে, চিনে রেখো, চিনে রাখা প্রয়োজন আছে।